এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খুবই বিখ্যাত একটি পরমাণু মডেল, যেটি হচ্ছে রাদারফোর্ড এর পরমাণু মডেল। এই পরমাণু মডেলটি প্রদান করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে, এবং তিনি একটি পরীক্ষা করেছিলেন যে পরীক্ষাটির নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট নাম, তুমি সবাই মনে রাখবে যে রাদারফোর্ড এর পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখানে তিনি আলফা কণাকে ব্যবহার করেছেন পরমাণুর গঠন বোঝার জন্য। সুতরাং এই পরীক্ষার মাধ্যমে তিনি কিছু মতবাদ দেন, যাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কিছু স্বীকার্য বা মত রয়েছে। আমরা এক এক করে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই রাদারফোর্ড যে কথাগুলো বলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটিকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। তার মানে আমরা কি বুঝলাম যে পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু রয়েছে, রাইট? সুতরাং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু রয়েছে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। আমরা চিত্রে দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, যার চার্জ হচ্ছে ধনাত্মক। এবং এখানে আরেকটি যে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে নিউক্লিয়াস এর যে আয়তন, সেটি পরমাণুর আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোট, অর্থাৎ নিউক্লিয়াসটি খুবই কম জায়গা জুড়ে অবস্থান করছে, রাইট? সুতরাং আমরা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ভারী, যাকে বলা হয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের আয়তন পরমাণুর টোটাল আয়তনের তুলনায়, মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ নিউক্লিয়াসটি খুবই অল্প জায়গা জুড়ে অবস্থান করছে, এবং কোনো একটি পরমাণুর সকল ভর এবং ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত। সুতরাং আমরা কি বুঝলাম? প্রথম পয়েন্টে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। পরমাণুর কেন্দ্রে রয়েছে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু, যাকে নামকরণ করা হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আয়তন পরমাণুর টোটাল আয়তনের তুলনায় খুবই ছোট, এবং পরমাণুর প্রায় সকল ভর এবং সকল ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত রয়েছে। এবং আমরা নিজেরাও দেখেছি যে নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন, যার মধ্যে নিউট্রনটি হচ্ছে চার্জ নিরপেক্ষ, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। সুতরাং আমরা আগের কথার সাথে এখনকার কথা মিলাতে পারছি যে সকল ভর, যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই কম, সুতরাং প্রায় সকল ভর এবং সকল ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। সুতরাং এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। এরপরে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। অর্থাৎ কোনো একটি পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে বা নেট চার্জ হচ্ছে 0। এই কথাটার মানে কি? একটু চিন্তা করো, আমরা একটু আগেই দেখলাম যে পরমাণুর যে কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, যার নাম হচ্ছে প্রোটন। কিন্তু একটু মনে রাখবে, রাদারফোর্ডের পরমাণু মডেল যখন আবিষ্কৃত হয় তখন কিন্তু প্রোটন আবিষ্কৃত হয়নি, এজন্য আমরা এখন বলবো নিউক্লিয়াস। সুতরাং আমরা জানি নিউক্লিয়াসে রয়েছে হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে পরমাণু যদি সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ হতে হয়, তাহলে অবশ্যই এই ধনাত্মক চার্জের সমান পরিমাণ চার্জ এই নিউক্লিয়াসের বাইরে থাকতে হবে। এই কথাটি 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ তার নেট চার্জ হচ্ছে 0। সুতরাং পরমাণুর
নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান ইলেকট্রন নিউক্লিয়াস এর বাইরে অবস্থান করে। এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। যদি তড়িৎ নিরপেক্ষ হতে হয় তাহলে পরমাণুর নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ রয়েছে তার সমান সংখ্যক ইলেকট্রন অবশ্যই নিউক্লিয়াসের বাইরে অবস্থান করতে হবে, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং নিউক্লিয়াসের রয়েছে ধনাত্মক চার্জ। সুতরাং যখন তাদের উভয়ের চার্জ সমান হবে তখনই সামগ্রিকভাবে কোনো একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ হবে এবং তার নেট চার্জ শূন্য হবে। সুতরাং এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। লাস্ট যে কথাটি বলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কাজটি করা হয়েছে, পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের সাথে সৌরজগতের তুলনা করা হয়েছে। রাদারফোর্ড কল্পনা করেছেন এই নিউক্লিয়াসটি হচ্ছে সূর্য এবং এর চারপাশে যে ইলেকট্রন রয়েছে সেটি হচ্ছে গ্রহ। অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ ঘুরতে থাকে, রাদারফোর্ড কল্পনা করেছেন কোনো একটি পরমাণুতে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। সুতরাং রাদারফোর্ড এই ক্ষেত্রে সৌরজগতের সাথে পরমাণুকে তুলনা করেছেন। এখানে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে দুইটি বিষয়। একটি হচ্ছে কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল। মনে রাখবে, কোনো একটি বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন কোনো একটি বস্তুকণা, আমি ধরি একটি বস্তুকণা যখন বৃত্তাকার পথে সে ঘুরছে তখন বাইরের দিকে তার একটি বল থাকে, যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। আমরা এটাকে একটু আলাদা করে ফেলি। সো কোনো একটি বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার বাইরের দিকে একটি বল থাকে যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বলের ফলে সে এই বৃত্তাকার পথ থেকে ছিটকে বাইরে চলে যেতে চায়। এখন একটু চিন্তা করো, এই বস্তুটি যদি এই বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে এই বলের সমান পরিমাণ এবং বিপরীত দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে একটি বল কাজ করতে হবে। সেই বলটিকে বলা হয় কেন্দ্রমুখী বল। সুতরাং যদি কেন্দ্রমুখী বল সরবরাহ করা যায় তখনই এই বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আমি কথাটি আরেকবার বলছি, কোনো একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার উপর একটি বল কাজ করে বাইরের দিকে, যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। আর যদি এই বস্তুটিকে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল রাখতে হয় তাহলে তার বিপরীত দিকে সমান পরিমাণ একটি বল দিতে হয়, যেটিকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখন চিন্তা করো, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে অবশ্যই তার একটি কেন্দ্রবিমুখী বল কাজ করবে স্বভাবতই। এখন ইলেকট্রনটি যদি বৃত্তাকার কক্ষপথে থাকতে হয় তাকে কেন্দ্রমুখী বল সরবরাহ করতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয় যে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, এই দুইয়ের মধ্যকার একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল রয়েছে। যেহেতু তারা চার্জ যুক্ত পদার্থ, তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল রয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলই তাদের সেই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, ফলে ইলেকট্রনটি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকতে পারে। সুতরাং তৃতীয় স্বীকার্যে বলা হয়, প্রথমত সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সৌরজগতে সূর্যের চারপাশে যেমন গ্রহ ঘুরতে থাকে ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এবং তারপরে যে কথাটি বলা হয়েছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তা ঘূর্ণনশীল ইলেকট্রনের যে কেন্দ্র বিমুখী বল তার সমান, ফলে ইলেকট্রনটি এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে এবং এই পরমাণুটি স্থিতিশীল হয়। কারণ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যখন সমান হবে
তখন ইলেকট্রনটি এই বৃত্তাকার পথে ঘুরতে পারবে, পরমাণুটি স্থিতিশীল হবে। সুতরাং এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রথমে আমরা দেখলাম কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে, নিউক্লিয়াস। তারপর বলা হয়েছে পরমাণুর তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করতেছে। এবং 3 নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তা হচ্ছে কেন্দ্রমুখী বল সরবরাহ করে, যার ফলে কেন্দ্রবিমুখী বল এবং এই কেন্দ্রমুখী বল সমান হওয়ার ফলে ইলেকট্রনটি বৃত্তাকার পথে ঘুরতে পারে, ফলে পরমাণুটি স্থিতিশীল হয়। সুতরাং এই হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল।